এই যে অতুল সুভাষ চলে গেলেন, এর আগে এরকম বহু অতুল সুভাষ কিন্তু চলে গেছেন, কিন্তু সেটাতে এরকম নাড়া পড়েনি। শ্বশুর বাড়ির অত্যাচারে বহু পুরুষ আত্মহত্যা করছেন, এটা একটা রেগুলার ঘটনা। তার মধ্যে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা কিছুটা জড়িয়ে পড়ছেন। এই যে কত বড় জিনিস, আজকের যারা পুরুষরা আমাদের কাছে বারবার আসছেন, আপনারা যারা নিজেদের ছেলেমেয়ের কথা ভেবে নিজেদের গোল্ডেন এজটাকে নষ্ট করতে চাইছেন, বারবার আপনাদের বলবো আপনারা অতুল সুভাষের চিঠিটা পড়বেন। শেষ কয়েকদিন আগে একটি ঘটনা, যে যার বাংলা ভার্সন হচ্ছে যে আজ থেকে আপনাদের এই এটিএম পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। এই ঘটনাটা গোটা ভারতবর্ষ তথা বোধহয় পৃথিবীর মানুষ জানতে পারলে তাদেরকে নাড়িয়ে দিয়েছে, এবং উনি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পকে ট্যাগ করে একটি টুইটও করেছেন। প্রথমে আমি আপনার থেকে একটু ঘটনাটা জানতে চাইব, আর দ্বিতীয়ত আপনারা এই যে দীর্ঘদিন যে স্ট্রাগলটা করে আসছেন, যে লড়াইটা করে আসছেন, আমার মনে হয় যে এই ঘটনাগুলো তার প্রাসঙ্গিকতা আরও বাড়িয়ে তোলে। তো আমি আপনার বক্তব্যটাও জানতে চাইব। এরকম ঘটনা আগে ঘটেছে। গত 6 মাস কি 8 মাস আগে বারাসাতে সুধাংশু দাস বলে একটি ছেলে সেমভাবে আত্মহত্যা করেন। মায়ের একটি মাত্র ছেলে, তার বাবা তখন চলে গিয়েছিলেন, বোধহয় সম্ভবত 3 মাস হয়েছিল। সংসারে মা ছিলেন, দিদি আছেন। সেই ছেলেটির কিন্তু সেম হয়েছিল, যে তিনি তার শ্বশুরবাড়ির থেকে যে টাকা রেগুলার তার কাছে চাওয়া হতো, তিনি আর তার চাপ নিতে পারেননি। তিনিও এরকম একটি সুইসাইড নোট ছোট লিখে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন সুধাংশু দাস। আমরা সেটা নিয়ে লোকাল স্তরে বারাসাতের কিছু মিডিয়া হয়েছিল, আমারও হয়তো কিছু বাইট লোকে দেখেছেন। বারাসাত কোর্টে আমরা দৌড়োদৌড়ি করেছিলাম, সেই মেয়েটি তখন ফেরার হয় কেমন। এবং বারাসাত কোর্টের কিছু আইনজীবী, এখানেও যেমন একজন জাজের ভূমিকা আছে, কিছু আইনজীবীর ভূমিকা ছিল তাতে, সেই মেয়েটিকে যাতে লুকিয়ে রাখা যায় তার পেছনে। আর আমরাও খুব চেষ্টা করেছিলাম। আমি দর্শকদের সুবিধার্থে আপনাকে বলবো যে একটু ঘটনাটাও বলুন। এই যে অতুল সুভাষ চলে গেলেন, এর আগে এরকম বহু অতুল সুভাষ কিন্তু চলে গেছেন, কিন্তু সেটাতে এরকম নাড়া পড়েনি। কারণ সেটাতে এরকমভাবে সব জায়গায় সবাইকে জানানো যায়নি। তারা এরকম 24 পাতার সুইসাইড নোট লিখে যেতে পারেননি, 1.5 ঘন্টার ভিডিও করতে পারেননি কেমন। আর এখানে আরেকটা বড় ব্যাপার হয়েছে অরিজিৎ, যেহেতু অতুল সুভাষের মধ্যে না জুডিশিয়ারির একজন মানুষকে জড়িয়ে ফেলা হয়েছে, যিনি কিনা অতুল সুভাষকে এবং তার স্ত্রীর মধ্যে একটা যাকে বলে সলা পরামর্শ বলবো না ঠিক, মিডিয়েটারের কাজ করতে চেয়েছিলেন। বলেছিলেন 3 কোটি টাকা দিলে নাকি এটা মিটিয়ে দেওয়া যাবে। তিনি মধ্যস্থতা করতে চাইলেন, যাকে ভালো বাংলায় বলে। এবং যেটা অতুল সুভাষ লিখে গেলেন এবং বলে গেলেন, যেটা অধিকাংশ বলবো কেন, প্রায় কোনো পুরুষ মানুষ সাহসী পান না বলতে। কারণ তারা তো মেনলি, যেটা মেয়েদের কথা অতটা জানি না, কিন্তু ছেলেদের কথাই বলবো, এবং তাদের পরিবার, ভারতবর্ষের, বিদেশের কথাও জানি না, আইন সম্পর্কে প্রায় কিছু জানেন না। এবং তারা একটা অকারণ ভয়তে ভোগেন যে আইনজীবীরা বোধহয় তাদেরকে কেস দিয়ে দেবেন। আমি কিন্তু সব আইনজীবীর কথা বলছি না, কারণ সব আইনজীবী যদি এরম হতেন তাহলে আমাদের এই লড়াই সম্ভব হতো না। কারণ আমাদের কাছে বহু এমন আইনজীবী আছেন যারা আমাদের এই ছেলেদের জন্য প্রাণপাত করে দিচ্ছেন, এবং তার মধ্যে কিন্তু অনেক মহিলা আইনজীবী আছেন। কিন্তু আবার সেই একই কথা বলবো, যেরকম বহু মেয়ের এমন মিথ্যাচার করছেন, এমন মিসইউজ করছেন, যার জন্য আবার অনেক মহিলার সম্মান নষ্ট হচ্ছে, বেঁচে থাকা দুষ্কর হচ্ছে। তেমনি এই কিছু সংখ্যক আইনজীবীর জন্যে কিন্তু এই যে সৎ আইনজীবীরা এইভাবে চেষ্টা করছেন, হয়তো মেয়েদের জন্যও, হয়তো ছেলেদের জন্য, তাদের সব প্রচেষ্টা কিন্তু বিফলে চলে যাচ্ছে। তেমনি পুলিশেও বহু মানুষ আমাদের সাহায্য করার চেষ্টা করছেন, কিন্তু এই কিছু পুলিশ অফিসার তো আছেন যারা ভয় দেখিয়ে ডাকছেন। এখানেও নিশ্চয়ই সেরকম কেউ জড়িত ছিলেন। অর্থাৎ ফেক কেস এবং শ্বশুর বাড়ির অত্যাচারে বহু পুরুষ আত্মহত্যা করছেন, এটা একটা রেগুলার ঘটনা। তার মধ্যে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা কিছুটা জড়িয়ে পড়ছেন। আমি বলছি না সবাই, কারণ রবীন্দ্রনাথ তো অনেকদিন আগেই বলে গেছেন যে মন্দ যদি 43, ভালোর সংখ্যা আজও 57। সেই 57 ভাগ ভালো হয়তো একটু কমেছে ভাগ, কিন্তু ভালো না থাকলে তো পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই অসৎ
হয়তো আইনি ব্যবস্থা, অসৎ প্রশাসনিক ব্যবস্থার জন্যে অনেকাংশে, কিন্তু এই সৎ যারা মানুষগুলো এখনও রয়েছেন যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে, তাদের কিন্তু মুখটা ভীষণ নষ্ট হচ্ছে, তাদের উপরে লোকের ভরসা উঠে যাচ্ছে। তো এই ঘটনাটা কেন এরকম হলো? আজকে 2019-এ অতুল সুভাষের বিয়ে হয়েছিল, তারপর থেকেই কিন্তু এগুলো চলছে। কিন্তু উনি ভাবছিলেন হয়তো বন্ধ হয়ে যাবে, তারপরে ছেলে হয়, উনি ভাবছিলেন এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু উনি দেখলেন না, ছেলে হওয়ার পরে আরও বাড়লো। মানে ছেলেকে একটা ব্ল্যাকমেলিং মেশিন তৈরি করা হলো ছেলেকে দেখিয়ে। তাই জন্য ওনার যে চিঠিটা আছে না, আমি মনে করি ভারতবর্ষের পুরুষ মানুষের জন্যে এই চিঠি একটা মাস্ট রিড, অবশ্য পাঠ্য একটা বিষয়। কারণ আমাদের কাছে যেসব পুরুষ মানুষ আসেন বা তাদের পরিবার, তারা বারবার কি বলছেন, দিদি ছেলেটা বা মেয়েটার মুখের দিকে তাকিয়ে সব মেনে নিচ্ছি। অনেক মেয়েও কিন্তু আছেন, আমি এখানে বসে বলতে চাই, যারা হয়তো মেয়েদের সংস্থায় গিয়ে বলেন যে দিদি বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসার ভেঙে বেরোতে পারছি না। তারাও ভুল করছেন, বারে বারে বলবো। কারণ এই সন্তানের মুখের দিকে তাকিয়ে এই যে আপনারা অন্যায়গুলোতে আপোষ করছেন, পুরুষ বা নারী উভয়ই, এটা আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এই সন্তান একদিন বড় হয়ে যাবে, আজকের জেনারেশন আপনাকে চিনবে কি চিনবে না ঠিক নেই, সেদিন কিন্তু আপনার আফসোসের সীমা থাকবে না যে আপনারা কাদের জন্য জীবনগুলোকে নষ্ট করলেন। হয়তো আজকে কিছু যদি করার চেষ্টা করতেন, আপনারা নিজেদের কাছে জবাবদিহি তো থাকে মানুষের একটা, ভবিষ্যতে সেটা কোথায় দেবেন? তেমনি এই যে ওনার চিঠিটা না, এর একটা অবশ্য পাঠ্য, যদি পারেন সুযোগ পান চিঠিটা পড়বেন। উনি লিখছিলেন নিজের ছেলের উদ্দেশ্যে যে মাই সান, যে আমার কিন্তু তোমার জন্য এখন আর সেরকম কোনো ফিলিং বেঁচে নেই। ঠিক জানি না কোন বয়সে স্ত্রী ওনার ছেলেকে ওনার থেকে আলাদা করে দিয়েছিলেন। কখনো কখনো একটা মানে মনে একটা খারাপ লাগে তোমার জন্যে, কিন্তু এটা আমি বুঝে গিয়েছি যে তুমি হচ্ছে ওনাদের কাছে আমার জন্য একটা ব্ল্যাকমেলিংয়ের মেশিন। কিন্তু সেটা আমি আর চাই না যে তোমাকে ওনারা এটা আমার এই জিনিসটা ওনারা আমার সঙ্গে তোমাকে নিয়ে আর করতে পারেন। কাজেই আমি এখন মনে করি তুমি আমার জীবনের একটা বড় ভুল। ভাবতে পারছেন কোন জায়গায় পৌঁছলে একজন বাবা এই কথা বলে। আর উনি এটাও বলছেন যে মানে ওনার তো বাবা রয়েছে, ভাই রয়েছে, উনি বলছেন তার থেকে আমি মনে করি আমার বাবা আমার কাছে অনেক বেশি প্রাইডের বস্তু, সেই কারণে আমার বাবা ভাই যেভাবে হেনস্থা হচ্ছেন সেটা আর আমি হতে দিতে চাই না। মানে ওনার যে নিজের আত্মহত্যা করার যে কী কারণ সেগুলো তো উনি লিখছেন, সেগুলো তো উনি বলছেন, এগুলো উনি বলছেন যে আমার কারণে আমার বাবা ভাইয়ের যে হেনস্থা সেটা আমি চাই না, কারণ আমার বাবা তার থেকে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি নিজে বাবা হয়েছি বলে আমি বুঝতে পারি একজন বাবার ফিলিং কী। এই যে কত বড় জিনিস আজকের যারা পুরুষরা আমাদের কাছে বারবার আসছেন, আপনারা যারা নিজেদের ছেলেমেয়ের কথা ভেবে নিজেদের গোল্ডেন এজটাকে নষ্ট করতে চাইছেন, বারবার আপনাদের বলবো আপনারা অতুল সুভাষের চিঠিটা পড়বেন। অতুল সুভাষ কিন্তু আপনাদের জন্যে একটা বিরাট বড় রাস্তা তৈরি করলেন। আজকে উনি আরও মুখ বুঝে এগুলো সহ্য করতে পারতেন। অদ্ভুত লাগে যে মিডিয়েশনের জন্যে জাজ অতুল সুভাষকে ডেকে বলছেন ওনার স্ত্রীর সঙ্গে 3 কোটি টাকা দিয়ে মধ্যস্থতা করতে চাইছেন সব তুলে নেবার জন্যে। সন্তানকে দেখতে দেওয়ার জন্য 3 লক্ষ টাকা চাইছেন, 3 লক্ষ করে। ভাবতে পারেন আপনারা এদেশের বিচার ব্যবস্থা কোন প্রহসনে গিয়ে পৌঁছেছে? নিজের বাবাকে তার সন্তানকে দেখতে দেওয়ার জন্য 3 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। আজকে আমরা কোথায় পৌঁছেছি? আজকে আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের নামে সব কিছুকে কোথায় এক্স্যাক্টলি পৌঁছে দিয়েছি আমরা ভাবতে পারছি? আমরা তো চেয়েছি, আমরা তো বলছি নাকি নারী এগোলেই দেশ এগোবে, নারীর বিকাশই নাকি দেশের সর্বাঙ্গীন বিকাশ, আর পুরুষ মানুষ অন্ধকারে তলিয়ে যাক, বানের জলে ভেসে যাক। আমি শুধু জানতে চাই আমাদের দেশের সরকারের কাছে, পার্লামেন্টের কাছে, জুডিশিয়ারির কাছে আর কত পুরুষ বানের জলে ভেসে গেলে আপনাদের এদেশে নারী ক্ষমতায়নটা সম্পূর্ণ হবে? খুব জানার ইচ্ছে আমার এটা আমি আমারই প্রশ্ন রাখলাম, আমি আর কোনো অর্গানাইজেশন বা কোনো পুরুষ অধিকার কর্মীর প্রশ্ন রাখলাম না যে এক্স্যাক্টলি আর কত পুরুষরা তাদের পরিবার বানের জলে ভেসে গেলে আপনাদের মনে হবে নারী ক্ষমতায়ন সম্পূর্ণ হয়েছে। বলিউডের অভিনেত্রী বলছেন যা ঘটে তার 99% নাকি পুরুষ মানুষের দোষ। 99% जो है मैरिजेस में पुरुषों का ही दोष होता है। আপনি দেখেছেন? আপনি জানেন? আপনার পরিবারে ঘটেছে এরকম?